জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি। শেখ হাসিনা পালিয়েছে, অর্ধেক সংস্কার তো হয়ে গেছে বললেন হাফিজ উদ্দিন আহমদ। আয়নগর ঘুরে যেসব তথ্যের ভেরিফিকেশন করলেন সাংবাদিক তাসনিম খলিল। এবং সর্বশেষ জানাবো প্রতিবেদন সঠিক মনে করে বিএনপি জামায়াত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। এছাড়া বিএনপি আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থার পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আমরা চাই না। যদি হয় তাহলে রাজনৈতিক বিবেচনায় দেশটাকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাবে। যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত দেশের পরিস্থিতি সহজ হবে। জুলাই গণঅভ্যুত্থানের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিগত 17 বছরের সব গণহত্যার জন্য শেখ হাসিনা দায়ী। পাশাপাশি দেশে কোনো রাজনৈতিক দল নির্বাচন করতে বা নিষিদ্ধ হবে কিনা তা জনগণই সিদ্ধান্ত নেবে। শেখ হাসিনা পালিয়েছে, অর্ধেক সংস্কার তো হয়ে গেছে বললেন হাফিজ উদ্দিন আহমদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালিয়েছে, সংস্কার অর্ধেক তো হয়েই গেছে। বাকি যেসব সংস্কার নির্বাচন করতে প্রয়োজন সেগুলো 2-3 মাসের মধ্যেই করা যায়। আর যেসব দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী সংস্কারের কথা বলা হচ্ছে সেগুলো করার প্রকৃত অধিকার রয়েছে নির্বাচিত জনপ্রতিনিধিদের। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংস্কারের অধিকার নির্বাচিত প্রতিনিধি ছাড়া আর কারোরই নেই। বিএনপির পক্ষ থেকে আমরা দাবি করেছি স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। যেসব সংস্কারের কথা আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে, বুদ্ধিজীবীরা ছড়াচ্ছেন, ছাত্রদের মুখ দিয়ে বলাচ্ছেন, সেসব সংস্কার নির্বাচিত জনপ্রতিনিধিরা করবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হলো একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, রাষ্ট্র পরিচালনা অত্যন্ত দুরূহ কাজ। একে সঠিকভাবে পরিচালনা করতে হলে, জনজীবনের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করুন। যে পুলিশ বাহিনী 17টি বছর আওয়ামী বাহিনীতে পরিণত হয়েছিল, অনেক মায়ের বুক তার খালি করেছে। অনেক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা দেখেছি। অপরাধীরা এখনো ঘুরে বেড়াচ্ছে। শীর্ষ পদে 2-1 জনকে চাকরিচ্যুত করা হয়েছে কিংবা সম্মানের সঙ্গে অবসর দেওয়া হয়েছে বা বদলি করা হয়েছে, কিন্তু তাদের দুষ্কর্মের বিচার তো হয়নি। এদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। উপদেষ্টা পরিষদ নিয়ে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, যে উপদেষ্টা পরিষদ তিনি গঠন করেছেন তাদের মধ্যে বেশ কয়েকজন শেখ হাসিনা দোসর ছিলেন। এর মধ্যে অনেকে রাষ্ট্র পরিচালনার একেবারেই অনভিজ্ঞ। বাংলাদেশের জনগণ গিনিপিগ নয়। বাংলাদেশে 18 কোটি মানুষের দেশ। যুদ্ধ করে আমরা এদের স্বাধীন করেছি, নানা ধরনের এক্সপেরিমেন্ট করার জন্য নয়। জনগণের বাস্তব দুঃখ দুর্দশা ফেস করার অভিজ্ঞতা যাদের নেই, তারাই আজ বাংলাদেশের ভাগ্য নিয়ন্ত্রণ হয়ে বসে আছে। সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী। তিনি বলেন, সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে। ডেভিল বলতে আমরা ফ্যাসিস্ট সরকারকে বুঝি। কাল বিলম্ব না করে যৌক্তিক সময় নির্বাচন দিন। সবাই সাধুবাদ জানাবে। জনগণ অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছে, এই শক্তিকে দৃশ্যমান করতে হবে। একদিন ষড়যন্ত্র করে কাপড় নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন, এখন যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন তারা আগামী দিনে পালানোর পথ পাবেন না। প্রতিবেদন সঠিক মনে করে বিএনপি জামায়াত। বাংলাদেশে 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্ট সংঘটিত ঘটনা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন সত্য বলে মন্তব্য করেছে বিএনপি। দলের দায়িত্বশীল নেতারা বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে হত্যাযজ্ঞ চালিয়েছেন তার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া গেল। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তরের তথ্যানুসন্ধান দল এই প্রতিবেদনে প্রকাশ করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গর্ষচন্দ্র রায় বলেন, জুলাই আন্দোলন দমাতে শেখ হাসিনা সরকার বিচার বহির্ভূত হত্যা, গ্রেপ্তার, নির্যাতন সহ নানাভাবে বল প্রয়োগ করেছে। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের এইসব অভিযোগের কথা বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর প্রথম থেকেই বলে আসছিল। সেই সব অভিযোগ যে সত্য ছিল তা আন্তর্জাতিক বিশ্ব স্বীকার করেছে। গর্ষর বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হত্যাযজ্ঞ চালিয়েছিল, হত্যার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এইসব অভিযোগে তার বিচার হতেই হবে। বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জাতিসংঘ তো সঠিক তথ্য উপাত্তের ভিত্তিতে এই কথা বলেছে। তথ্য প্রমাণ ছাড়া তো তারা বলেনি। আমরা যারা এদেশে বসবাস করি, রাজনীতি করি, তারা দেখেছি গত জুলাই আগস্টে যে শুধু গণহত্যাকাণ্ড ঘটেছে তা তো নয়। গত 15 থেকে 16 বছর ধরে তিনি এদেশে অসংখ্য মানুষের গুম করেছেন, বিচার বহির্ভূতভাবে হত্যা করেছেন। এছাড়া ছাত্র জনতার আন্দোলন দমনে গণহত্যাও চালিয়েছেন। সেটার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ যে বক্তব্য দিয়েছেন সেটাকে আমরা তথ্যভিত্তিক ও সঠিক বলে মনে করি। জুলাই আগস্টের হত্যাকাণ্ডের সময়কার তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়কে ধন্যবাদ জানিয়েছেন জামায়াত ইসলামী।
দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান গতকাল এক প্রতিক্রিয়ায় বলেন, তারা সরেজমিন তদন্তের মাধ্যমে তথ্য উদ্ঘাটন করেছেন। আমরাও হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানাচ্ছি। জামায়াতের এই নেতা বলেন, আমরা জুলুমের শিকার হয়েছি অনুমানের চেয়ে বাস্তবে আরো বেশি। ওই ফ্যাসিস্ট সরকার প্রধানের নারী পুরুষ বা শিশু কারো প্রতি কোনো দয়ামায়া ছিল না। নির্বিচারে মানুষকে হত্যা করেছে, দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে। এতটা নির্দয় হয়েছিল যা ভাষায় প্রকাশ করা যায় না। তিনি বলেন, সঠিকভাবে তদন্ত না হলে অনেক কিছু ঢাকা পড়ে যাবে। OHCHR এর এই তদন্তের মাধ্যমে একটি উদ্ঘাটন হলো। দলটির নায়েবে আমির আরো বলেন, হত্যাকারীর বিচার এমনভাবে হওয়া উচিত যাতে ভবিষ্যতে আর কেউ এমন অপরাধ করার সাহস না পায়। কোরআনের আইন চালু হলে হত্যাকারীর শাস্তি দেখে কেউ আর কাউকে হত্যা করার সাহস করবে না। আয়নাঘর ঘুরে যেসব তথ্যের ভেরিফিকেশন করলেন সাংবাদিক তাসনিম খলিল। দেশ বিদেশের গণমাধ্যমের প্রতিনিধিরা ও ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে ঢাকার কচুক্ষে DGFI এবং উত্তরা ও আগারগাঁওয়ের র্যাবের আয়নাঘর পরিদর্শন করেন তারা। এ সময় অন্তর্বর্তী সরকারের সঙ্গে আয়নাঘর পরিদর্শন করেছেন নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল। 2022 সালের নেত্র নিউজে প্রকাশিত হয়েছিল আয়নাঘরের বন্দি শীর্ষক বহু আলোচিত একটি প্রতিবেদন। আয়নাঘর ঘুরে কি দেখেছেন তাসনিম খলিল তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন। আজ দুপুর 12:15টার দিকে এক পোস্টে আয়নাঘরের খুঁটিনাটি বিষয় তুলে ধরেন, যার শিরোনাম দেন আয়নাঘরে যা দেখলাম। তাসনিম খলিল লিখেছেন, বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা DGFI এর গোপন বন্দিশালা ও নির্যাতন কেন্দ্র জয়েন্ট ইন্টারোগেশন সেল এর কোড নেম বা ছদ্মনাম আয়নাঘর। এই আয়নাঘর নিয়ে 2022 সালে নেত্র নিউজে প্রকাশিত হয়েছিল আয়নাঘরের বন্দি শীর্ষক প্রতিবেদনটি। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে সে আয়নাঘরে ঢুকছে, অথচ আমার মাথায় ঘুরছে আম গাছ আর কাঁঠাল গাছ। আম গাছ কি এমন নাকি কাঁঠাল গাছ এমন? গাছ দেখলে চিনবো তো। ঘটনা হলো, আমাকে ওই আয়নাঘরের পাশে একটা কাঁঠাল গাছ খুঁজে বের করতে হবে। তিনি আরো বলেন, আয়নাঘরে বন্দি প্রকাশিত হওয়ার পর এই বন্দিশালার বেশ কয়েকজন সাবেক বাসিন্দার সাথে আমার কথা হয়েছে। ঘন্টার পর ঘন্টা আমি তাদের ইন্টারভিউ রেকর্ড করেছি। তাদেরই একজন সার্ভাইভার 3। তার বর্ণনায় উনি দীর্ঘ কয়েকটা মাস যে সেলে ছিলেন, সেই সেলে দরজায় দাঁড়ালে সামনে দেয়ালে ঘুলগুলি দিয়ে একটা কাঁঠাল গাছ দেখা যেত। সেই গাছটি খুঁজে পেলে ওই বর্ণনার একটা শক্ত ভেরিফিকেশন হয়। অথচ বন্দিশালার গেটে দাঁড়িয়ে আমি কাঁঠাল গাছ দেখতে কেমন সেটাই ভুলে গেছি। ঠিক তখনই মনে পড়লো, আরে এই গেটটাই তো একটা ভেরিফিকেশন। শেখ মোহাম্মদ সেলিম যে কলাপসিবল গেটের কথা বলেছিলেন, কয়েক ধাপ সিঁড়ির কথা বলেছিলেন, এই সেই কলাপসিবল গেট, এই সেই সিঁড়ি। ওপরের সবুজের মধ্যে সাদা লেখা সাইনবোর্ড, করোনা আইসোলেশন সেন্টার। নেত্র নিউজের এডিটর ইন চিফ লিখেছেন, গেট দিয়ে ঢুকে করিডোর করে এগুলো। ডান দিকে একটা রুমে অনেকগুলো কাঠের দরজা এবং লোহার শিকের দরজা ফেলে রাখা। আর একটু সামনে যেতেই পেছন থেকে কেউ একজন বলে উঠলেন, তাসনিম ভাই, এই আয়নাঘরের নামটা কিন্তু আমরা আপনার কাছ থেকেই প্রথম শুনেছিলাম। এই কথা বলা লোকটি সেনাবাহিনীর একজন অফিসার ছিলেন বলে দাবি করেছেন তাসনিম খলিল। ওই অফিসার তাসনিম খলিলকে বলেন, আপনি কি খুঁজছেন আমি জানি, বড় এক্সস্ট ফ্যানগুলো খুঁজছেন তো, আসেন আমি দেখাচ্ছি। ফেসবুক পোস্টে তাসনিম আরো লিখেছেন, অফিসারের পেছনে হাঁটছি। 2-3টা সরু করিডোর ধরে যেতেই উনি আঙুল তুলে দেখালেন, ওই যে আমার বামে কয়েকটা সেল, ডানে দেয়াল আর সামনে ওই এক্সস্ট ফ্যান। ফ্যান দেখতে দেখতেই বামে তাকালাম, দরজার উপরে সেলের নম্বর লেখা, এটা 19 নম্বর সেল। সাথে সাথে ফোনের খোঁজে আমার হাত পকেটে। মোবাশ্বেরকে একটা ভিডিও কল করতে হবে। তাসনিম খলিলের তথ্য অনুযায়ী এই আয়নাঘরে একজন প্রাক্তন বন্দী মোবাশ্বের হাসান। তিনি খ্যাতনামা রাষ্ট্রবিজ্ঞানী ও গবেষক, এখন অস্ট্রেলিয়ায় থাকেন। ওই সময় মোবাশ্বেরের সঙ্গে ভিডিও কলে কথা বলেন তাসনিম খলিল। তিনি লিখেছেন, আমি ফোন নাকের উপরে তুলে লোহার দরজা খুলে সেলে ঢুকি। আপনি তো বলছিলেন আপনারা 19 নম্বর সেলে রাখছিলেন, দেখেন তো। মোবাশ্বের ভিডিও কলে সব খুঁজে খুঁটে দেখে, রুমের দেয়াল, উপরে ছোট এক্সস্ট ফ্যান, এটাই তো মনে হইতেছে ম্যান। কিন্তু তার আরো ভেরিফিকেশন দরকার। সেল থেকে বাইর হইলে ডান দিকে কয়েকটা স্টেপ গেলেই একটা বাথরুম থাকার কথা। আমি সেল থেকে বের হই, ডানে ঘুরি, সামনে কয়েক স্টেপ গিয়েই বাথরুমে ঢুকি। ভিডিও কলে মোবাশ্বের চিৎকার করে ওঠে, ইয়েস ম্যান, এই বাথরুম আমি ইউজ করছি, আমি এখানেই ছিলাম, আমারে এখানেই রাখছিল। 19 নম্বর সেলের ভেরিফিকেশন ডান। এরপর মোবাশ্বেরের সঙ্গে কথা শেষ করে করিডোর এলাকায় যান খলিল। সেখানে দুই পাশে 10টি করে মোট 20টি সেল ছিল বলে ওই পোস্টে জানিয়েছেন তিনি। আরেকটা বাথরুমে একটা হাই কমোড, এগুলো হাসিনুর রহমান
যেমনটা বর্ণনা করেছিলেন তার সঙ্গে অনেকটাই মিল যায় বলে জানিয়েছেন তাসনিম খলিল। ফেসবুক পোস্টে আরো লিখেছেন, আরেকটা সেকশনে যাই, এদিকে 5টা সেলের দরজা, ওদিকে 5টা সেলের দরজা। এই সেকশনে মোট 10টা সেল। এই সেকশনে শেখ মোহাম্মদ সেলিম ছিলেন। এই সেকশনের সার্ভাইভার 3 ছিলেন। এই সেকশনে সার্ভাইভার 4 ছিলেন। 2016 সালে এই সেকশনে যারা বন্দী ছিলেন তাদের প্রায় প্রত্যেকের নাম বৃত্তান্ত আমার মুখস্থ। তাদের ওই থাকার সকল চিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, আমি ভাঙা দেয়াল দিয়ে বাইরে তাকাই, ঠিক বাইরে কয়েকটা কাঁঠাল গাছ। আমি চিৎকার করে নেত্র নিউজের ডিরেক্টর অফ ফটোগ্রাফি জীবন আহমেদকে ডাকি, এইগুলো কাঁঠাল গাছ না? জি ভাইয়া, এগুলো কাঁঠাল গাছ। আমি হাসি, জীবন হাসে, নেত্র নিউজের স্টাফ রিপোর্টার মিরাজ হাসে। কাঁঠাল গাছগুলো ওরা মুছে ফেলেনি। আয়নাঘরের সাক্ষী হয়ে কাঁঠাল গাছগুলো এখনো দাঁড়িয়ে আছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।